বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ। প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এমন তরুণ ও অভিজ্ঞতার মুখে শুনবো আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতেই মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আপনাদের সাথে আছি রেদওয়ান। দর্শক, আজ আলোচনা করব লালমনিরহাট 1, 2 ও 3 সংসদীয় আসন নিয়ে। জানবো তরুণ ও সাধারণ মানুষের কথা, সেই সাথে জানবো আসনগুলোতে রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশীদের নির্বাচনী ভাবনা। রোড টু পার্লামেন্ট দেখছেন দর্শক। এই মুহূর্তে লালমনিরহাট 1, 2 ও 3 আসনের রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থীদের কথা শুনবো। যতটুকু 25 জন ডাক্তারের জায়গায় কাজ করতেছে 2 জন ডাক্তার। অতএব এখানে পর্যাপ্ত ডাক্তারের উপস্থিতি রাখবে। কিছু সরঞ্জাম নষ্ট হয়ে যাচ্ছে, মেশিনারিজ নষ্ট হয়ে গেছে, সেখানে ছোটোখাটো অপারেশনগুলো হতে পারতো। এরকম স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমরা কাজ করব 2 হাসপাতালেই। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যারা শিক্ষা প্রতিষ্ঠানে যাতে কোয়ালিটি শিক্ষা দেওয়া হয়, মানসম্মত শিক্ষা দেওয়া হয়, সেটার জন্য আমরা আমাদের টিচারদের প্রশিক্ষণ এবং অন্যান্য যা ব্যবস্থা দিই সেগুলো কারিগরি শিক্ষাও প্রোভাইড করা যায়, সেগুলোর উপরে কাজ করব। আমরা আশা করছি প্রশাসন নিরপেক্ষতার ভূমিকা রাখবে। আমরা হাতীবান্ধায় কিছু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিছু পক্ষপাতিত্ব কিংবা দোসরদের সহযোগিতার একটু আমরা আভাস পাচ্ছি। আমরা অনুরোধ করব যে এই শহীদদের রক্তের বিনিময়ে যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, গণতন্ত্র পুনরুদ্ধারের বাংলাদেশ, এই বাংলাদেশে প্রশাসন যেন দলীয়ভাবে কোনো দলকে বিশেষ ভূমিকার সহযোগিতা না করে। প্রশাসনটা একটা লাল ফিতার মধ্যে বন্ধ হয়ে গেছে। থানা পুলিশ বলেন, বলেন, নিজেদের গায়ের জোর যতটুকু তারা সেই জোরটুকু প্রয়োগ করছে এবং এতে জনগণের অনেক ক্ষতি হচ্ছে, জনগণের দুর্ভোগ হচ্ছে, জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। চাঁদাবাজি, এইটা ওইটা, ঘুষ নেওয়া, এইটা যথেষ্ট এগুলা গ্রামে শুরু হয়ে গেছে। মানুষের বাড়িতে হামলা, রাত্রে দেয়, নির্বাচনের নামে কথা বলা, অন্যভাবে গিয়ে টাকা নেওয়া এবং বিভ্রান্ত করা, বিশেষ করে হিন্দু ভাইদের এটা বেশি হচ্ছে এবং যারাই কথা বলছে তাদেরকে গরুচরের মামলা দিয়ে দিচ্ছে। এটা আমরা প্রতিবাদ জানাই এবং আমরা বলি যে যারা আসলেই কোনো ঘটনার সঙ্গে জড়িত তাদের বিচার হোক। আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ, আমি আপনাদের কাছে ঋণী। আমি যেন আগামীতে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে আমি যেন আপনাদের ঋণ শোধ করতে পারি, এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আর বক্তব্য নয়, আমি আজকে আপনাদেরকে দায়িত্ব দিচ্ছি যে আপনারা কাঁধে কাঁধ মিলে আজ থেকে এই নির্বাচন দিন পর্যন্ত ভোট যুদ্ধ করে যাবেন, কাঁধে কাঁধ মিলে ভোট প্রার্থনা করবেন। যে আগামী 12 তারিখের তাদেরকে যদি ভোট দেওয়া না হয় তাহলে তারা মামলা দেবে, গ্রাম ছাড়া করে দেবে, বাড়ি ছাড়া করবে এবং দোকানপাট করতে দেবে না। ইতিমধ্যে এই জাতীয় হুমকি আসছে। বিশেষ করে সনাতন ধর্মের কিছু পরিবারকে আমরা দেখেছি, যেখানে আমরা মত বিনিময় করে জেনেছি, সেখানে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে একটা নির্দিষ্ট দল যে তাদেরকে ভোট না দিলে তারা তাদেরকে এই এলাকায় থাকতে দেবে না এবং ভবিষ্যতে তাদের বিরুদ্ধে মামলা করবে। অনেক ভোটার, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের অনেকে খুবই আতঙ্কে আছে, ভয়ে আছে, গ্রেপ্তারের আতঙ্কে। সুতরাং তারা নির্ভয়ে ভোটটা দিতে পারবে। আপাতত আমরা নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসনের নির্বাচন সংক্রান্ত বিষয়ে তারা যথাযথভাবে দায়িত্ব পালন করছেন। আমি ধারণা করছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ অন্য বিষয় অনেক কিছুই এখন নিয়ন্ত্রণে আসছে। শুধুমাত্র যদি ভয়টা দূর করা যায় ভোটারদের মন থেকে, তাহলে নির্বাচন ভালো হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। 17 বছর পর একটি আনন্দঘন পরিবেশে নির্বাচন হবে, এটা আমরা বিশ্বাস করি। ভোটারদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখতে পাচ্ছি, বিশেষ করে তরুণ ভোটারদের মাঝে। এবং আমি আশা করি যে 12 তারিখে বিপুল সংখ্যক ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হবে। সমতল বলতে এখন পর্যন্ত আমরা কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। সবাই, আমরা সব দল, সব মতের লোক তো স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছি। কিছু কিছু জায়গা থেকে আমরা এতটুকু খবর পাচ্ছি যে কোনো ব্যক্তি কাউকে হুমকি ধমকি দিচ্ছে, এরকম কিছু তথ্য আমরা পাচ্ছি। সবাই মিলে আমরা যেন এখানে একটা সুষ্ঠু পরিবেশে নির্বাচনটা পাড়িয়ে দিতে পারি। আমাদের রিটার্নিং অফিসার তিনিও বলেছেন যে এই জেলায় আশা করি খুব ভালো একটা নির্বাচন পাড়িয়ে দিতে পারবে। দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের যারা মনোনীত প্রার্থী থাকেন আমরা তাদের সাথে কথা বলি, তাদের প্রতিশ্রুতি শুনি এবং নির্বাচন ঘিরে তাদের ভাবনার কথাও জানি। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন লালমনিরহাট 1 আসনের জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু। এছাড়াও আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন লালমনিরহাট 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার
হাসান রাজীব প্রধান। শুরুতেই স্বাগত জানাচ্ছি আনোয়ারুল হক রাজু, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে বেশ কিছু বিষয় আমি জানতে চাইবো, সেটি হচ্ছে লালমনিরহাট 1 আসন নিয়ে। একটা সময় আসলে জাতীয় পার্টির বেশ প্রভাব ছিল, মানে রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা ওই অঞ্চলটিতে। এখন আসলে আমরা দেখছি যে জাতীয় পার্টির সেভাবে আসলে সেরকম প্রভাব নেই। বিএনপি এবং জামায়াতের প্রভাব বেশ লক্ষণীয়। আওয়ামী লীগ তো আসলে এই নির্বাচনে অংশ নিচ্ছে না। আওয়ামী লীগের কথা এই প্রসঙ্গটা বাদ, আমি একটু আপনার কাছে জানতে চাই যে বর্তমানে আসলে জামায়াতের অবস্থান কেমন এই আসনটিতে? বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো আপনাদের যে সক্ষমতা কিংবা আপনাদের নেতাকর্মী সামগ্রিকভাবে আপনাদের কি অবস্থা, প্রস্তুতিটি কি রকম? জি, ধন্যবাদ ডিবিসি নিউজ এবং ডিবিসি নিউজের মাধ্যমে আমার প্রাণপ্রিয় হাতীবান্ধা পাটগ্রাম ও দেশবাসীকে আসসালামু আলাইকুম। আপনার ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে এই লালমনিরহাট 1 আসনটা দীর্ঘদিন ধরে জামাত ইসলামী এখানে নির্বাচন করে আসে এবং আমরা বরাবরই ভোটের ইয়াতে আমরা আমাদের সর্বোচ্চ সংখ্যক ভোট এখানে পেতে সক্ষম হয়েছিলাম এবং এই আসনে আমাদের সাংগঠনিক দক্ষতা এবং বিশেষ করে 91 সাল থেকে 2008 সাল পর্যন্ত যে ভোটের ক্যালকুলেশন, সেই ভোটের ক্যালকুলেশনে আমরা আশা করতেছি 2026-এর 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, ইনশাআল্লাহ এই নির্বাচনে হাতীবান্ধা পাটগ্রামের মানুষ দাঁড়িপাল্লার প্রতীককে, পরিবর্তনের প্রতীককে, ঐক্যবদ্ধ জোটের প্রতীককে বিজয়ী করবে, এটাই হাতীবান্ধা পাটগ্রাম মানুষের প্রত্যাশা বলে আমি মনে করি। জি, আপনি একটা পরিসংখ্যানের কথা বলছিলেন, এই পরিসংখ্যানটা আসলে কিসের ভিত্তিতে বলছেন? আমরা এখানে হাতীবান্ধা পাটগ্রামে সবসময় আমরা নির্বাচন করে আসছি, আর এখানে আমরা 91, আমরা 96, আমরা 2001, 2008 এই সময়গুলোতে আমরা নির্বাচন করেছি। কোনো সময় সেকেন্ড হয়েছি, কোনো সময় থার্ড হয়েছি, কিন্তু এখানে জাতীয়তাবাদী দল বিএনপি কোনো সময় ভালো অবস্থানের ভোটের পরিসংখ্যানে ছিল না। সেই জায়গা থেকে আমরা আশা করতে পারি যে ইনশাআল্লাহ 2026-এর এই পরিবর্তনের এই সময়ে বাংলাদেশ জামাত ইসলামী এখানে ভালো ফলাফল করবে এবং বিজয় হবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই, আপনি আমাদের সাথে থাকুন। আমাদের সঙ্গে আরেকজন অতিথি রয়েছে, আমরা একটু তাদের সঙ্গে কথা বলতে চাই। বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি একটু লালমনিরহাট 1 আসন নিয়ে কথা বলতে চাই। সেখানে এখন আপনার প্রতিদ্বন্দ্বী, মানে বিএনপির প্রতিদ্বন্দ্বী জামায়াত। একটা সময় জাতীয় পার্টির বেশ ভালো অবস্থান ছিল। আপনার কাছে একটু আপনাদের দলের প্রস্তুতি নিয়ে একটু প্রাথমিকভাবে জানতে চাই, তারপর আরো কিছু প্রশ্ন রয়েছে আপনার কাছে আমার। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমাদের পাটগ্রাম হাতীবান্ধা এলাকাবাসীকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাতে চাই। আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে একটি গত সরকারের সময় আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম এবং তখন আমরা জামাতে ইসলামের সঙ্গে জোটভুক্ত রাজনীতিতে ছিলাম এবং এই জোটভুক্ত রাজনীতি করার কারণে আমরা জামাতে ইসলামের লোকজন আন্দোলন সংগ্রামে যারা নিয়োজিত ছিল সেগুলোকেও দেখভাল করার দায়িত্ব আমার ছিল। আমি যেহেতু 18 সালের নির্বাচনে 20 দলের পক্ষ থেকে প্রার্থী ছিলাম, এ কারণে দায়িত্বটা আমি ওভাবেই পালন করেছি। আমরা 18 সালের পূর্ববর্তী সময়ে জামাতে ইসলাম ইলেকশন করলেও 18 সাল থেকে আমরা সংগঠিত এবং আমরা একটা নির্বাচনে অংশগ্রহণ করেছি। আর আপনারা জানেন যে যদিও জাতীয় পার্টির অনেক প্রভাব ছিল, দুর্গ ছিল এই অঞ্চলে, সেই জাতীয় পার্টির অবস্থানটা এখন ওখানে নাই। আমাদের এখানকার যিনি জাতীয় পার্টির 4 বারের এমপি ছিল, তিনিও বিএনপিতে চলে আসছে এবং তার সঙ্গে তার সমর্থকরাও বিএনপিতে আসছে। অন্য যে কোনো সময়ের তুলনায় বিএনপি এখানে অনেক বেশি ঐক্যবদ্ধ এবং সংগঠিত। আমরা আশা বিশ্বাস করি যে আগামী নির্বাচনে সারা দেশে যেমন ধানের শীষের একটি জোয়ার চলছে, আমাদের নেতা তারেক রহমান সাহেব নেতৃত্ব দিচ্ছে, ইনশাল্লাহ আগামীতে আমরা এই আসনটিতে বিজয় লাভ করে আসনটি আমাদের নেতা তারেক রহমানের হাতে সমর্পণ করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, হাসান রাজীব প্রধান, আপনি বলছিলেন যে জামায়াতের সাথে আপনারা জোটবদ্ধ ছিলেন, আগে একই সঙ্গে কাজ করেছেন। আমি একটু বর্তমান প্রেক্ষাপটটা জানতে চাই। বর্তমানে কিন্তু আওয়ামী লীগ এবং মানে বিএনপি এবং জামায়াত পরস্পর বিরোধী বক্তব্য রাখছে। এই যে বিভিন্ন ধরনের অপপ্রচার দুই দলের বিরুদ্ধে করছে, এসব তো নির্বাচনের সময় আসে, এগুলো কিভাবে মোকাবেলা করছেন? এটাও আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক সহমতে বিশ্বাসী। আমি খুবই শান্তিপ্রিয় মানুষ। আমি আমাদের এই অঞ্চলের মানুষও যেমন সহজ সরল শান্তিপ্রিয়, আমিও ঠিক তেমনি। আমরা রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাস করি না। আমি আমাদের এলাকায় এখন পর্যন্ত
শান্তিপূর্ণ আছে এবং আমাদের কিছু আমাদের প্রতিপক্ষ কিছু উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, কিন্তু আমি মনে করি যে এই বক্তব্যগুলো তারা শুধুমাত্র নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য দিচ্ছে। অথচ আমরা শান্ত থাকব, রাজনীতির পরিবেশ আমরা এখানে বজায় রাখলে এই নির্বাচন যদি কোনোভাবে প্রশ্নবিদ্ধ হয়ে যায় তাহলে এটা দেশের ক্ষতি হবে। আমারটা সুষ্ঠু নির্বাচন এবং গ্রহণযোগ্য নির্বাচন হওয়া অতি জরুরি। অতএব প্রায়োরিটি হচ্ছে নির্বাচন যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়। আমরা সজাগ থাকবো ইনশাল্লাহ। আমি আমার প্রতিপক্ষকে অনুরোধ করব এবং আপনার মাধ্যমেও অনুরোধ করি, তাদের কোনো সমস্যা হলে আমাদের নেতাকর্মী কোথাও যদি তাদের বিরুদ্ধে কোনো কিছু ব্যবস্থা নেয় বা কোনো উস্কানিমূলক কথা বলে, তারা ওপেন আমাকে ফোন করতে পারে, আমাকে বলতে পারে, আমি সেটার ব্যবস্থা নিব ইনশাল্লাহ। আমি চাই যে জনগণের ম্যান্ডেট যেন কোনোভাবেই প্রভাবিত না হয়। জনগণ যেটা চাবে, যাকে নেতৃত্ব দিতে চাবে সেই নেতা নির্বাচিত হবে, এটাই আমার বিশ্বাস এবং আমি এভাবেই নিজেকে চালিয়ে নিচ্ছি ইনশাল্লাহ। জি, নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা শুনতে পেলাম। আমরা একটু আবারও চলে আসতে চাই আনোয়ারুল ইসলাম রাজু, আপনার কাছে জানতে চাই যে বিএনপি প্রার্থী যিনি বললেন যে আসলে এই যে পারস্পরিক যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলোর বিষয়ে আসলে সবাইকে যাতে বক্তব্যগুলো না দেওয়া হয়, একটা সুষ্ঠু নির্বাচন হয়, এই জন্য আসলে উনি আহ্বান জানিয়েছেন। আপনি আসলে কি বলবেন এই বিষয়ে? জি, ধন্যবাদ। আমি সম্মানের সাথে ব্যারিস্টার রাজীব ভাইয়ের সাথে একটু দ্বিমত পোষণ করছি যে আসলে সোশ্যাল মিডিয়ার এই সময় আমি আপনার এই জুম মিটিং এ কি বললাম সেটাই যে ময়দানের প্রতিফলন, বিষয়টা তা না। আপনি ময়দানে আমাদের লালমিনহাট 1 আসনে হাতীবান্ধা পাটগ্রামে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বিএনপি নেতাদের বক্তব্য দেখতে পারবেন যে যেমন গত পরশুদিন হাতীবান্ধায় আমাকে নারী কর্মীর হিজাব খুলে দেওয়া হয়েছে এবং তাকে লাঞ্ছিত করা হয়েছে। তাতে করে আমার কাছে মনে হয়েছে যে এটা নারী সমাজকে অপমানিত করার সামিল। আমাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন স্থানে নেতা কর্মীদেরকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে যে ভোটের পরের দিন কিভাবে তোমরা বাড়িতে থাকবা আমরা দেখে মানে এটা কি সোশ্যাল মিডিয়ার কথা বলছেন? না, সোশ্যাল মিডিয়া না, এটা বিভিন্ন নেতা কর্মীদের পক্ষ থেকে বক্তব্য আছে যেটা সোশ্যাল মিডিয়ায় অলরেডি সোশ্যাল মিডিয়ায় আছে। আমি আপনাদেরকে জানাতে চাই যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী সব সময় নিয়মতান্ত্রিক এবং পরস্পর অন্য আমাদের বিরোধী দল বা অন্য দলদেরকে সম্মান দিয়ে আমরা কাজ করতে চাই এবং আমরা চাই যে একটা নির্বাচনটা আমাদের অনেক প্রতীক্ষিত, অনেক রক্তের বিনিময়ে নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক, শান্তিপূর্ণভাবে হোক। অবশ্যই আমরা শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সদা আমরা সহযোগিতা এবং যে কোনো দলের কে আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি, কিন্তু আমরা বরাবরই আক্রান্ত হচ্ছি এবং আমরা ধৈর্য ধারণ করার চেষ্টা করছি যে নির্বাচনটা যেন প্রশ্নবিদ্ধ না হয়। আমরাও এটা আপনার কাছে আমি আরেকটি বিষয় জানতে চাই। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, জামায়াতে ইসলামের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, সেই বিষয়ে কি বলবেন? একটু সংক্ষেপে আপনার কাছে জানতে চাই। আমি এক কথাই বললাম যে আমার দল থেকে বিএনপি কিংবা অন্য কোন দলকে কাউকে হুমকি দেওয়া হয়েছে একটা প্রমাণ যদি আমাকে কোথাও কেউ তুলে ধরতে পারে তাহলে জি, আপনি পুরোপুরি বিষয়টা আসলে অস্বীকার করছেন। হাসান রাজীব প্রধান উনি বলছেন যে কোনো প্রমাণই আসলে এরকম নেই যে ওনারা প্রোপাগান্ডা ছড়িয়েছেন। না, আমি দিতে পারবো আপনাদেরকে ভিডিও যে ওনারা আমাদের বিরুদ্ধে এই ধরনের কথা। জি, আপনার কথা আমরা শুনেছি। আমরা একটু হাসান রাজীব প্রধানের কথা শুনে আসি। আমরা একটু থ্যাংক ইউ। দেখুন, ওনার প্রতি আহ্বান থাকলো যে উনি যেন প্রমাণগুলো আমার কাছে পাঠিয়ে দেয়। গত 5ই আগস্টের আগ পর্যন্ত আমি ওনার দলের নেতাকর্মীকেও দেখভাল করেছি। ওনার আবির্ভাব কিন্তু উনি নিজেই ওনার বক্তব্যে বলেছেন যে 16 বছর উনি এলাকায় আসতে পারেননি, ওনার বাবার জানাজায় অংশ নিতে পারেনি। তাহলে উনি দলের নেতাকর্মীর দায়িত্বগুলো কার কাছে ছিল? আমি জোটের নেতা ছিলাম, এই কারণে ওনাদের দায়িত্ব। কোনো উস্কানিমূলক কথা আমি বলতে চাই না, বলিও না। এরকম বক্তব্য এলিগেশন করতে পারে, কিন্তু এলিগেশন স্পেসিফিক থাকলে আমাকে দেখ, আমি এটার ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। আমি যে কোনো মূল্যে আমাদের এই অঞ্চলের পরিবেশ ধরে রাখতে চাই। আমি চাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। এখানে বিভিন্ন পারস্পরিক বক্তব্য থাকলেও আপনাদের দুজনের জন্য অনেক শুভকামনা থাকলো। ধন্যবাদ আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য। দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রার্থী রয়েছেন তাদের কথা শুনি। এই মুহূর্তে রোড টু পার্লামেন্টে যুক্ত রয়েছেন জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল এবং আরও রয়েছেন
এবং আরও রয়েছেন লালমনিরহাট 3 আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবু তাহের। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে আমাদের আজকে রোড টু পার্লামেন্ট অনুষ্ঠানে। শুরুতেই একটু জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, আপনার কাছে আসতে চাই, একটু জানতে চাই নতুন দল হিসেবে আপনাদের নিজেরই একটা উপলব্ধি নিশ্চয়ই রয়েছে, কেমন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে মনে করছেন? আপনাকে ধন্যবাদ ডিবিসিকে এবং আজকের সহ আলোচক আবু তাহেরকে। নতুন দল হিসেবে জনতার দল আমরা প্রতিষ্ঠা করেছি। আমি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে আমার এলাকায় আমি অভূতপূর্ণ সাড়া পাচ্ছি ইনশাল্লাহ। আদিতমারি কালীগঞ্জ এই আসনে আমার পিতা দীর্ঘ ৩৫ বছর একটানা এমপি ছিলেন, পরপর 7 বারের একমাত্র নির্বাচিত এমপি। সুতরাং এখানে আমার বাবার পরিচয়টা মূল পরিচয় এবং এলাকার মানুষ তাকে যেভাবে সমর্থন দিয়েছে একইভাবে সেই সমর্থনটা আমার দিকে আসছে ইনশাল্লাহ। তো এখন যেটা সমস্যা হচ্ছে যে আমরা মাত্র 1 মাস আগে রেজিস্ট্রেশন পেয়েছি। সো প্রতীক হিসাবে কলম, এই প্রতীকটাও অনেকের কাছে একেবারে নতুন। আমি এখন পর্যন্ত অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে আমাদের যারা সমর্থন করছে বা যারা আমাদেরকে ভোট দিতে আগ্রহ প্রকাশ করছে তাদের এখন অনেকেই জানেন না অত্যন্ত বছর আছে। এবং আমরা আশাবাদী যে সামনের নির্বাচনে, আপনারা জানেন যে নতুন দল হিসেবে আমরা 21টা আসনে এবার আমরা প্রার্থী দিয়েছি এবং বেশ শক্তিশালী প্রার্থী আমাদের কয়েকজন আছে। তো সর্বসাকুল্যে নতুন দল হিসেবে 10 মাসের একটা দল যদি 21টা আসনে নির্বাচন করে আমরা মানে অল্প কিছু আসনেও পাই, সেটাই আমাদের জন্য বড় প্রাপ্তি হবে। তো সর্বসাকুল্যে আমি বলবো যে নতুন দল হিসেবে আমাদের সারা, আমাদের প্রতি মানুষের আগ্রহ এটা যথেষ্ট। আচ্ছা, পুরো দেশ মিলে কি 21টি আসন নাকি উত্তরবঙ্গে বেশিরভাগ? না, আমার পুরো দেশ মিলে আমাদের 21টি আসন। এবং হয়তোবা খেয়াল করেছেন গতকালকে জনতার দল বা আমার নেতৃত্বে বাংলাদেশের 3য় রাজনৈতিক জোটটা গঠন করা হয়েছে, যেখানে আমাদের 42টি নিবন্ধিত এবং অনিবন্ধিত দল এবং প্রায় 200-এর মতো স্বতন্ত্র প্রার্থী যোগদান করছে। সো ইনসাফ মঞ্চ নামে এই জোটটি আমরা গতকালকে আত্মপ্রকাশ করেছি। এখানে প্রত্যেক দিন মানে প্রত্যেকটা ঘন্টায় আমরা 2-4 জন করে স্বতন্ত্র প্রার্থীর এখানে আমরা আগ্রহ দেখতে পাচ্ছি যোগদান করার জন্য। হয়তোবা দিন শেষে আমরা 3য় মঞ্চ হিসাবে, ইনসাফ মঞ্চ হিসাবে 3য় জোট আকারে আমরা নির্বাচন করতে যাচ্ছি ইনশাআল্লাহ। জি, নিশ্চয়ই আপনি থাকুন আমাদের সাথে। আরেকজন অতিথি রয়েছেন আমাদের সাথে, আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই। আবু তাহের, আপনার কাছে একটু জানতে চাই জামায়াতে ইসলামের কি অবস্থা সেখানে? জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা এবং এখানে যুক্ত আছেন আমাদের শ্রদ্ধাভাজন শামীম কামাল, তাকে আমরা লালমনিরহাট 3 আসন এখানে আমরা শুরু থেকেই কাজ করছি, বেশ ভালো সাড়া পাচ্ছি। এখানে জনগণ বেশ উন্মুখ হয়ে আছে নির্বাচনে, তারা ভোট প্রয়োগ করবে, দীর্ঘদিন পরে একটা ভোট প্রয়োগ করবে। এই কারণে তারা চেষ্টা করতেছে যে একটা ভালো পরিবেশে ভোট করবে। সেই পরিবেশের জন্য আমরাও চেষ্টা করতেছি পরিবেশটা যেন ভালো থাকে। জি, তার মানে একটা সুষ্ঠু পরিবেশের আশা করছেন আপনারা। আমি বিএনপি প্রার্থীর সাথে যদি আপনাদের প্রতিদ্বন্দ্বিতার কথা বলি জামায়াতে ইসলামের, সেটিকে আসলে কিভাবে দেখছেন? জি, হতে পারে যে তার বিএনপির সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে। আমরা তো চাই যে যেখানে এখানে ভোট হবে, আমরা এখানে 6 জন প্রার্থী আছি এই নির্বাচনী আসনে, 3 নম্বর আসনে 6 জন প্রার্থী। আমরা 6 জনের সাথেই ভালো সম্পর্ক আছে। আমরা চাই যে সবাই মিলে প্রতিদ্বন্দ্বিতা হবে। আর এখানে হবে তো একজন, এমপি তো একজনই হবে, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা আমরা সবাই সবার মতো করে করবো ইনশাআল্লাহ। জনগণ তারা স্বাধীনভাবে ভোট প্রয়োগ করবে, তারা ভোট কেন্দ্রে যাবে এবং স্বাধীনভাবে ভোট প্রয়োগ করে তারা তাদের একজন মনের মানুষকে তারা বিজয়ী করবে, এটাই আমাদের প্রত্যাশা। তার মানে আপনি একদম নিরপেক্ষ একটা ভোটের মাধ্যমে মানে সংসদ নির্বাচনে কে জয়ী হবেন সেটি আপনি চাচ্ছেন। আমাদের আরেকজন অতিথি রয়েছেন, আমরা একটু তার কাছে আবার একটু আসতে চাই। আপনার কাছে একটু জানতে চাই জনতার মানে আপনাদের নতুন দল জনতার দল শামীম কামাল, আপনার কাছে জানতে চাই বড় বড় রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএনপি রয়েছে, জামায়াত রয়েছে, তাদের অর্থায়নেরও আসলে বিভিন্ন বড় বড় অর্থায়নের জন্য তাদের হচ্ছে সব রকম ব্যবস্থাই রয়েছে। ছোট দল হিসেবে আসলে আপনারা কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন? যে এখানে যারা ইনফ্যাক্ট এমপি ইলেকশনে অর্থায়ন দিয়ে তো হয় না, মানে এখানে তো ভোটার এত বেশি ভোট যে যেখানে শুধু প্রচারণা একটা বড় খরচ আছে। বাট এই বাদে আমি মনে করি যে সবার সীমিত সামর্থ্য দিয়ে যেভাবে যে পারছে, আমি এটাকে কোনো প্রতিদ্বন্দ্বিতা মনে করছি না। সবচেয়ে বড়
মানে গুরুত্বপূর্ণ বিষয় যেদিকে ফোকাস দিতে হবে সেটা ভোটারদের আগ্রহ যার প্রতি বেশি, সেখানেই হয়তো বা মানে সফলতা অর্জন করা যাবে। তো আমি মনে করি না আমাদের দলের ফান্ডিং এর অবস্থা যে খুব ভালো তা না, বিকজ আমাদের কোনো মানে অবৈধ কোনো অন্যায় সোর্স থেকে আমরা কোনো অর্থ গ্রহণ করিনি। যদি বলেন যে আমার পার্টির এখনো ফান্ডটা আমরা প্রায় 80 লক্ষ টাকাটা 1 কোটি টাকা মাইনাস, আমরা এখনো লোন করে এটা চালাচ্ছি। তো যাই হোক না কেন, এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ আমি দেখছি না। আমি এটাকে সমস্যা মনে করি, বাট আমার চিন্তা ভাবনা একটু অন্য রকমের। যে আদিতমারি কালীগঞ্জের স্থানীয় প্রশাসনকে সমতল মাঠের ব্যাপারে কথা বলি। এখানে যারা প্রার্থী আছে তারা কিন্তু সবাই সম্ভ্রান্ত, সবাই বড় বড় দলের নেতৃত্ব দিচ্ছেন এবং এখানে সব বড় দলেরই কিন্তু প্রার্থী আছেন এবং আমরা অত্যন্ত সম্প্রীতির সাথে এখানে নির্বাচন কার্যক্রম পরিচালনা করছি। স্থানীয় প্রশাসন আমাদের প্রতি একেবারে নিরপেক্ষ আচরণ করছেন। আমি তাদের ব্যাপারে কোনো অভিযোগ আমার দাঁড় করানোর কোনো সুযোগ নেই। কিন্তু যেটা বিষয় আমরা সবাই এখন একমত যে স্থানীয় ভোটারদের একটা বড় অংশ সংবেদনশীল, ভালনারেবল। এটা কিন্তু সারা জাতির জন্য একটা সমস্যা। আমি যদি মনে করি 4 ভাগ বা 5 ভাগের 1 ভাগ ভোটার, তারা অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থা আসছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারা ভয় পাচ্ছেন ভোট কেন্দ্রে যেতে। তো এই বিষয়টা সরকারের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে, অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন দ্রুত, এবং যেহেতু মাঠে সেনাবাহিনী আছে, এটা প্রচারণার মাধ্যমে এই ভয়টা যদি কাটানো যায় তাহলে কিন্তু প্রচুর ভোটার টার্ন অ্যাবাউট হবে মানে ইলেকশন সেন্টারে। এটা ছাড়া কিন্তু মানুষ এখন আতঙ্কে আছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ। তো এই ভয়টা কাটানো খুবই জরুরি। স্থানীয় প্রশাসনকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে গত 2 সপ্তাহে কোনো ধরনের যে মিথ্যা মামলা যেগুলি হয়েছে, হয়রানিমূলক মামলা কিন্তু গ্রেফতার করা হয়নি। বিশেষ করে আদিতমারি কালীগঞ্জে গত 2 সপ্তাহে কোনো গ্রেফতার না হয়, মানুষ এখন অনেক সামগ্রিকভাবে আসলে সেখানকার পরিস্থিতির কথা আপনি বলছিলেন এবং আপনারা দুজনই চাচ্ছেন একটি সুষ্ঠু নির্বাচন হোক। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের রোড টু পার্লামেন্টে যুক্ত হওয়ার জন্য। দর্শক দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গে স্বাগত। আবারও দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। দর্শক এই মুহূর্তে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে যুক্ত রয়েছেন লালমনিরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ জিন্না আল মামুন। আপনাকে স্বাগত জানাচ্ছি। লালমনিরহাট 3টি আসন নিয়ে গঠিত। আমি একটু আপনার কাছে জানতে চাই যে এই 3টি আসনের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আমি জানতে চাই নির্বাচনকে ঘিরে, সেটি আসলে কেমন? ধন্যবাদ। আপনারা জানেন সংসদীয় আসন 16, 17 এবং 18, এই 3টি আসন নিয়েই লালমনিরহাট জেলা। তো এখানে আমাদের ভোট কেন্দ্র সংখ্যা হলো 386টি ভোট কেন্দ্র রয়েছে। আমরা গুরুত্ব বিবেচনায় সেখানে লাল, হলুদ, সবুজ এই 3টি মার্ক চিহ্নিত করেছি এবং প্রতিটি চিহ্নিতর প্রেক্ষিতে আমাদের নিরাপত্তা ব্যবস্থাও আমাদের ভিন্ন রয়েছে, গুরুত্ব রয়েছে। আমরা এ পর্যন্ত 730 জনকে আমরা ট্রেনিং দিয়েছি, পুলিশ সদস্য যারা নির্বাচনে দায়িত্ব পালন করবে, এবং পাশাপাশি আমাদের জেলার বাইরে থেকেও অধিক ফোর্স এখানে যুক্ত হবেন, 220 জন করে যুক্ত হবেন। তো আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য আমাদের এখানে ডোমিনেশন পেট্রোলিং চলমান রয়েছে। আমাদের বিট পুলিশিং যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। গোয়েন্দা নজরদারি আমরা বৃদ্ধি করেছি। আমরা প্রতিদিন চেকপোস্ট পরিচালনা করছি, যে মোটরসাইকেল শুরু করে বিভিন্ন পরিবহন তাদের আমাদের নজরদারির মধ্যে আছে এবং তাদেরকে সার্চের আওতায় আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি। আপনারা জানেন আমাদের লালমনিরহাট জেলায় কিছু চ্যালেঞ্জিং ভোট কেন্দ্র রয়েছে, সীমান্তবর্তী ভোট কেন্দ্র 46টি এবং প্রত্যন্ত চর অঞ্চল যেখানে যোগাযোগ ব্যবস্থা নেই, ঘোড়ার গাড়ি এবং স্থানীয় কিছু পরিবহনের মাধ্যমে সেখানে যেতে হয়। সেখানে যোগাযোগ ব্যবস্থা অনেকটা দুর্গম। তো সেই জায়গাগুলোতেও আমাদের বিশেষ ওয়ার্ক চলমান রয়েছে। আমাদের এই লালমনিরহাট জেলায় 22 জন প্রার্থী রয়েছেন, তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে, সমন্বয় রয়েছে। আমরা আমাদের সরকারি অন্যান্য প্রতিষ্ঠান যারা রয়েছে, জেলা পরিষদ, ম্যাজিস্ট্রেট রয়েছেন, আরো অন্যান্য সংগঠন যারা, আপনাদের যে কর্মপরিকল্পনা নির্বাচনকে ঘিরে সেই বিষয়টি আসলে আপনি বিস্তারিত জানাচ্ছিলেন। আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে ভোটের আড্ডার এবার আমাদের আয়োজন। নানা শ্রেণী পেশার মানুষের ভাবনা নিয়ে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী নিয়াজ আহমেদ শিপন।
শিপন, একটু জানতে চাই যে সেখানকার মানুষজন কি বলছে নির্বাচনকে ঘিরে। প্রথমেই তথ্য দিয়ে রাখি, এই 3টি আসনে কিন্তু 11 লক্ষর বেশি ভোটার। এই ভোটারের মধ্যে কিন্তু এখন নতুন করে প্রশ্ন জেগেছে যে এই আগামী যে 12 তারিখের যে নির্বাচন, এই নির্বাচনে আসলে কেমন প্রার্থীকে ভোট দেবেন। আমরা এখন সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো যে আগামী দিনে যে নির্বাচন, এই নির্বাচনে কি ধরনের প্রার্থীকে খুঁজে নেবেন। আমি আপনার কাছে জানতে চাই যে আগামী ত্রিদশ জাতীয় যে নির্বাচন আছে, এই নির্বাচনে কি ধরনের প্রার্থীকে আপনারা ভোট দেবেন। আমরা চাই যে এই এলাকার, এই উত্তর অঞ্চলের যে প্রার্থী আমাদের কাজ করবে। দেখা যায় যে পাশে একটা নদী আছে, এই নদী দীর্ঘদিন থাকিয়া দুই ধারের মানুষ বিভিন্ন ভোগান্তির শিকার হয়ে যাচ্ছে, কাজ করে আর না। এবারে আমাদের আশা যে প্রার্থী কাজ করবে আমরা তাকে ভোট দেব, এবং এই উত্তর অঞ্চলের মানুষ কাজ করার জন্য ঢাকায় যায়। এই এলাকায় কোনো কল ইন্ডাস্ট্রি নাই। আমরা চাই যে এই অর্থ এলাকায়, এই উত্তরবঙ্গে কর্মসংস্থানের ব্যবস্থা আপনারা চান। আপনার কাছে জানতে চাই যে আগামী দিনে যে আপনারা তো 30টা বেষ্টিত এই এলাকা, আগামী দিনে কি 30টা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে আপনাদের জন্য কি কি সুবিধা আসবে? আমাদের গরিব মানুষের অনেকেই উপকার হবে। এই নদীটার যদি বাঁধ বেঁধে দেয়, অনেকেই প্রতিশ্রুতি দিছে, এই দুলুভাই দিছে। তা আমরা যোগ্য ব্যক্তি দেখে এবার ভোট দেব সিদ্ধান্ত নিছি যে নদী গর্ভ যে 4টি ইউনিয়ন আমরা অবহেলিত, এই নদীটা যদি আমাদের বাঁধ বেঁধে দেয় আমাদের অনেক উপকৃত হবে। কর্মসংস্থার ব্যবস্থা হবে এবং তার পাশাপাশি আমরা বেকার যুবকরা কর্ম ওখানে করে খেতে পাবো, এই আশাবাদ করতেছি আমরা। আগামী দিনে যারা প্রার্থী ছিল তারা কি আপনাদের জন্য কিছু করেনি? আমাদের অনেক আগে যে একটি স্বাস্থ্য কমপ্লেক্স আছে, যে মেডিকেল, তার সেখানে আমাদের রুগীরাও অনেকে চিকিৎসা আমরা পাই না ঠিকমতো, গন্ধে যাওয়া যায় না। এই যে রোডের অবস্থা, জ্যাম লেগে থাকে, একটি বাইপাসও রোড নাই। আমার যে কোনো এক ভাই হোক বা মা বোনেরা হোক, আসলে জানতে পারছিলাম যে সেই অঞ্চলের মানুষের যেসব চাওয়া পাওয়া, সেসব প্রত্যাশা যেন পূরণ হয়, এসবই আসলে সেখানকার জনগণ বলছে। ধন্যবাদ আপনাকে। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট, এই ছিল আজকের মতো। আগামীকাল দেখা হবে একই সময়। ভালো থাকুন, সঙ্গে